ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে আদ্রিজা সামনের প্রাণীটার দিকে। সে ভাবতেও পারেনি তারই পোশাকিটি বিড়ালটাকে দেখে ভয়ের চোটে ভূত ভূত বলে চিল্লাবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। কতক্ষণ আগেই অভ্রকে নিয়ে ভূত খুঁজতে এসে নিজের পোষা বিড়ালকিটিকে দেখে ভরকে গেল অভ্র। আদ্রিজাও খানিকটা বিস্মিত হয়েছে। অভ্র তো বলেই ফেলেছে, লাইক সিরিয়াসলি। তুমি এটাকে ভূত ভেবেছিলে ব্ল্যাকবেরি? অভ্রের প্রশ্নের উত্তর হিসেবে ঠিক কি বলবে এটাই ভাবছে আদ্রিজা। এদিকে অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, কি হলো ব্ল্যাকবেরি, কোথায় গেল তোমার ভূত? সঙ্গে সঙ্গে চমকে উঠল আদ্রিজা। তৎক্ষণাৎ অভ্রের হাতটা ছেড়ে বলে উঠল সে, ইয়ে না মানে হয়েছে কি? বুঝেছি তোমার ইয়ে না মানে। নিজের বিড়াল দেখেই ভয় পাও তুমি? যাক গে বাদ দেও। রান্না করেছ? ওরে মাথা নাড়িয়ে জবাব দিল আদ্রিজা। ঠিক আছে, তুমি খাবার বারো, আমি আসছি। অভ্রের কথা শুনে খানিকটা ভয়মাখা মুখ নিয়ে বলল আদ্রিজা। কোথায় যাবেন আপনি? ওরে খানিকটা বিস্মিত হয়ে বলল অভ্র। কোথায় আবার, উপরে ফ্রেশ হব তো। আমিও যাই আপনার সাথে। আসলে হয়েছে কি, বাড়িতে কেউ না থাকায় মুভি দেখতেছিলাম। প্রথমটা ভালো দেখেছি, কিন্তু সেকেন্ডটা ভূতের ছিল। এখন বারবার খালি মনে হচ্ছে ওই ভূতটা আমার আশেপাশেই আছে। আদ্রিজার কথা শুনে ভরাট কণ্ঠ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলে বলল অভ্র। এতক্ষণে বুঝলাম তোমার কিটিকে দেখে ভয় পাওয়ার কারণ। যা দেখতে পারো না তা দেখো কেন? ওরে খানিকটা ভীতু স্বরে বলল আদ্রিজা। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে দেখিনি। প্রথমে বুঝিনি ওটা হরর মুভি হবে, যতক্ষণে বুঝেছি ততক্ষণে আমার কাম সারছে। বুঝেছি। ওরে বিস্মিত কণ্ঠে বলল আদ্রিজা। কি বুঝেছেন? আদ্রিজার কথা শুনে অভ্র খানিকটা আদ্রিজার দিকে ঝুঁকে কানের সামনে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, এই যে তুমি ভয় পাচ্ছ ব্ল্যাকবেরি। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল আদ্রিজা। ভয় মুখটা শুকিয়ে গেল তার। আদ্রিজার রিয়েকশন দেখে হেসে ফেলল অভ্র। তারপর বলল, কুল ডাউন ব্ল্যাকবেরি। ঠিক আছে চলো, তারপর না হয় একসাথেই খাওয়া যাবে। আপনি আমায় এইভাবে ভয় দেখাচ্ছেন কেন? ভয় কোথায় দেখালাম? মাত্রই তো দেখালেন। আচ্ছা যাও, ভয় দেখাবো না, এখন চলো তাড়াতাড়ি। ভিজালো অবস্থায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? অভ্রের কথা শুনে এতক্ষণে অভ্রের ভিজালো শার্টটা খেয়াল করল আদ্রিজা। খানিকটা বিস্মিত হয়ে বলল, আপনি ভিজে গেছেন, আগে বলবেন না? তাড়াতাড়ি চলুন, নয়তো ঠান্ডা লেগে যাবে তো। তোমার জন্যই তো, যাই হোক চলো এখন। আপনিও চলুন। তুমি আগে হাঁটো। আগে হাঁটার কি আছে, পাশাপাশি হাঁটলেই তো হয়। আদ্রিজার কথা আর রিয়েকশন দেখে অভ্র বুঝতে পেরেছে এই মেয়ে ভয়ঙ্করভাবে ভয় টুইটুম্বর হয়ে আছে। তবে আপাতত বেশি ভাবল না অভ্র। ফিসফিসিয়ে বলল, ঠিক আছে চলো। সঙ্গে সঙ্গে আদ্রিজা কেঁপে উঠে থমথমে গলায় বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? হেসে ফেলল অভ্র। মেয়েটাকে ভয় দেখাতে দারুণ লাগছে তার। অতঃপর আদ্রিজা আশেপাশে তাকাতে তাকাতে অভ্রের হাত ধরেই এগিয়ে চলল সিঁড়ির ওপর।
মনের ভিতর খুব ভয় জমেছে তার। এর একমাত্র কারণ পুরো মুভিটা শেষ করতে পারেনি আদ্রিজা। পুরো মুভিটা দেখতে পারলে এতটা ভয় করত না তার। আবার রাতে দেখেছে মুভির কারণেও ভয়টা একটু বেশিই হচ্ছে। ওয়াশরুমের বাহিরে পায়চারি করছে আদ্রিজা। ভয়ে হাত পা শেষ তার। একই তো হরর মুভির ভূতের মুখটা বারবার চোখের সামনে ভাসছে, তার ওপর বাহিরে মেঘ ডাকছে, রুম থেকেও কেমন শা শা শব্দ হচ্ছে, আর এই সবকিছুতেই আদ্রিজার বর্তমানে চরম লেভেলের ভয় হচ্ছে। আদ্রিজা ভয়ে ভয়ে আবারও ডাকলো অভ্রকে, বলল, আপনার কি হয়নি অভ্র? ওরে ওয়াশরুমে থাকা অভ্র বলে উঠল। মাত্রই তো ঢুকলাম, এরই ভিতর হয় কিভাবে? আমি গোসল সেরে একেবারে বের হব। অভ্রের কথা শুনে আদ্রিজা চোখ বড় বড় করে বলল, ওরে বাবা, তাতে তো অনেক সময়, অতক্ষণ আমি রুমে একা থাকব। বলতে বলতে রুমের মধ্যে ঘুরে ঘুরে পায়চারি করতে লাগলো আদ্রিজা। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আদ্রিজার জীবনের সবচেয়ে বড় ভুল আজ করল সে। কি দরকার ছিল টিভির ওই মুভিটা দেখার? এতই যখন ভূত দেখার শখ জাগছিল, তাহলে টিভির বাহিরে বসে কেন দেখছিলি? ভিতরে গেলেই তো পারতি, মাইয়া ইডিয়েট, খচ্চর, বান্দর। লঞ্চেন্স ধুরো, ভয়ের চোটে ইংলিশটা ভালোভাবে বের হচ্ছে না বলেই আবারও চেঁচিয়ে বলল আদ্রিজা, আপনার কি এখনো হয়নি অভ্র? আমারও তো এত সময় লাগে না গোসল করতে। তাড়াতাড়ি বের হন না প্লিজ। বাকি গোসল না হয় কাল করবেন। এরই মাঝে আকাশে মেঘ ডাকছে, বৃষ্টিও হচ্ছে খুব। আদ্রিজা ভয়ের চোটে কি করবে না করবে কিছু বুঝতে পারছে না। ভয়ার তো গলায় আকাশের দিকে তাকিয়ে বলল সে, একটু কম কম শব্দ করো না, দেখছিস তো ভয় পাচ্ছি, এমন করো কেন? আমার জন্য মায়া হয় না তোর? এরই মাঝে ওয়াশরুমের দরজা খুলে বাহিরে বের হলো অভ্র। পরনে তার এস কালার ট্রাউজার, নেভি ব্লু কালার টি শার্ট। আদ্রিজা অভ্রের দিকে তাকিয়েই তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল, তারপর বলল, এতক্ষণ সময় লাগে কারো? ওরে মাথা মুছতে মুছতে সামনে এগিয়ে এসে বলল অভ্র। কেন, তোমার ভয় হচ্ছিল বুঝি? অভ্রের কথা শুনে খানিকটা ঘাবড়ানো ফেস নিয়ে কাপা কাপা গলায় বলল আদ্রিজা, আপনার কি আমায় দেখে ভীতু মনে হয়? না তা হবে কেন? ব্ল্যাকবেরি তোমার পিছনে ওটা কি? সঙ্গে সঙ্গে আদ্রিজা ঘাবড়ে গিয়ে এগিয়ে আসলো অভ্রের দিকে। অভ্রের হাতটা চেপে ধরে বলল, কি আছে ওখানে? সঙ্গে সঙ্গে উচ্চস্বরে হেসে দিল অভ্র। বলল, কেউ একজন বলেছিল তাকে দেখে ভীতু মনে হয় কি না। লজ্জায় পড়ল আদ্রিজা। কি অসভ্য ছেলে, ভীতু প্রমাণ করার জন্য এমন করল। ঠিক আছে, সময় আমারও একদিন আসবে, শুধু আজকের রাতটা যেতে দিন। আদ্রিজা তার ভ্রুজোড়া কুঁচকে বলল, এভাবে ভয় দেখাচ্ছেন তো ঠিক আছে, আপনার সাথে কোনো কথা নেই, এই গেলাম আমি। বলেই রুম ছেড়ে যেতে নেয় আদ্রিজা। আদ্রিজাকে যেতে দেখে অভ্র হালকা হেসে ফিস ফিস করে ডাকল, ব্ল্যাককক বেরি। সঙ্গে সঙ্গে থমকে গেল আদ্রিজা। হালকা কান্না ভেজা কণ্ঠ নিয়ে অভ্রের দিকে এগিয়ে এসে বলল, এভাবে ভয় দেখাচ্ছেন কেন? আমার ভয় লাগছে তো। এবার অভ্রের খারাপ লাগলো, হয়তো সত্যি সত্যিই বাড়াবাড়ি করছে সে। অভ্র নিজেকে সামলালো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আই এম সরি, আর ভয় দেখাবো না।
চলো নিচে যাই, আমার ভীষণ খিদে পেয়েছে, খেতে দিবে চলো। ওরে আদ্রিজাও অভ্রের চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি ভয় দেখাবেন না? ওরে অভ্র বলল, না চলো আমার সাথে। অতঃপর অভ্র নিজেই আদ্রিজার হাত ধরে চলল নিচে। আর আদ্রিজাও বেশি না ভেবে চলল অভ্রের পিছু পিছু। রান্নাঘরে পাশাপাশি দাঁড়িয়ে আছে অভ্র আর আদ্রিজা। আদ্রিজা খাবার গরম করছে আর অভ্র পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। আদ্রিজা খানিকটা দমে আছে। অভ্র বুঝতে পেরেছে ভয়টা হয়তো একটু বেশি আজ। কতক্ষণের মাঝেই আদ্রিজা খাবার গরম করে নিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে। অভ্র গেলেও আদ্রিজার পিছু পিছু। হঠাৎই টেবিলে খাবার রেখে পিছনে ঘুরতে গিয়েই ধাক্কা খেল আদ্রিজা অভ্রের সাথে। কারণ অভ্র একদম পিছনেই ছিল আদ্রিজার। তার ওপর আদ্রিজা ঘাবড়েছিল। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, এত ঘাবড়ালে চলে? ওরে শুকনো হেসে বলল আদ্রিজা, ঘাবড়াইনি, আপনি বসুন, আমি আপনায় খাবার দিচ্ছি। অভ্র শুনল আদ্রিজার কথা, গিয়ে বসল চেয়ারে। তারপর বলল, তুমিও বসো, এখনো খাওনি নিশ্চয়ই? ওরে আদ্রিজা বলে উঠল, আপনি খান, তারপর আমি খাচ্ছি। খাচ্ছি মানে এখনই খাও। অভ্রের কথা শুনল আদ্রিজা। বসল অভ্রের কাছাকাছি, তারপর দুজন দুজনকে খাবার পরিবেশন করে একসাথে সেরে নিল ডিনারটা। আর তাদের টেবিলের নিচে বসে কচকচ শব্দ করে খাবার খাচ্ছিল কিটি। রাত দুটোর কাঁটায় ছুঁই ছুঁই। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে খুব, সাথে মেঘ ডাকছে। আর এসবের ভিড়েই বিছানায় এপাশ ওপাশ করছে আদ্রিজা। চোখ বন্ধ করতে পারছে না সে। যতবার চোখ বন্ধ করছে ততবারই হরর মুভির ছায়াজনিত ভূতের মুখটা ভেসে আসছে তার সামনে। আদ্রিজা বিরক্ত হয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে শোয়া থেকে উঠে বসল। নিজের ওপর এই মুহূর্তে চরম রাগ লাগছে আদ্রিজার। ইচ্ছে করছে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারতে গালে। অভ্র ঠিকই বলেছিল তখন, যেটা দেখতে পারি না সেটা দেখি কেন? তুই জানোস ওসব দেখলে রাতে তোর ঘুম হয় না, তাহলে দেখোস কেন? আদ্রিজা অসহায় দৃষ্টিতে তাকালো অভ্রের ঘুমন্ত মুখের দিকে। তারপর বলল, আমি আজ কিভাবে ঘুমাবো অভ্র, আমার ভীষণ ভয় লাগছে। এই মুহূর্তে আপনার জায়গায় মা থাকলে মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম আমি। একটুও ভয় লাগতো না। খুব মিস করছি মাকে। অবশ্য মা থাকলেও প্রচুর বকতো আমায়। আসলে কি বলুন তো, মুভিগুলো না খুব ইন্টারেস্টিং হয়। ভয় লাগে ঠিকই, তবে ভালোও লাগে। তবে আজ ভুল হয়েছে রাতে দেখে, ধুর। আজ রাতে নির্ঘুমই কাটাতে হবে বোধহয়। এরই মাঝে আকাশটা আবার গর্জে উঠল। আকাশের কাজে পুরো থমকে যাচ্ছে আদ্রিজা। একটু শান্তিতে বসে থাকবে তাও পারছে না। এরই মাঝে অভ্র শোয়া থেকে উঠে বসল। বলল, কি হয়েছে ব্ল্যাকবেরি, ঘুমাচ্ছ না কেন? আদ্রিজা পাশ ফিরে তাকালো, সত্যি সত্যিই অভ্রকে বসে থাকতে দেখে বলল, আপনি ঘুমাননি? তোমার বকবকের ঠেলায় ঘুমানো যায় নাকি? মাথা নিচু করে ফেলল আদ্রিজা বলল, আমি সত্যিই খুব দুঃখিত। ওরে ঘুম জড়ানো গলায় বলল অভ্র। বুঝেছি, এখন বলো কি করলে তুমি ঘুমাবে? কোনোভাবে আমি তোমায় হেল্প করতে পারি ব্ল্যাকবেরি। তবে শুনে রাখো, নেক্সট টাইম যদি শুনি তুমি হরর মুভি দেখেছ তাহলে আমার একদিন কি তোমার একদিন বলে দিল ম। ওরে আদ্রিজা কিছু বলতে পারে না। আদ্রিজাকে চুপ থাকতে দেখে আবারও ঘুম জড়ানো গলায় বলল অভ্র।
তখন কি যেন একটা বলেছিলে বাড়ি থাকলে মাকে জড়িয়ে ধরে ঘুমাতে। জড়িয়ে ধরে ঘুমালে তুমি ঘুমাতে পারবে? ঠিক আছে, আমায় জড়িয়ে ধরে ঘুমাও, তাহলে নিশ্চয়ই ঘুমাতে পারবে তুমি। অভ্রের লাস্টের কথা শুনে চোখ বড় বড় করে বলল আদ্রিজা। কি? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের মুখের দিকে। যেন অভ্র কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল। আদ্রিজাকে ফ্যাল ফ্যাল চোখে নিজের দিকে তাকিয়ে দেখে আবারও ঘুম জড়ানো গলায় বলে উঠল অভ্র। তোমার কি কানে কথা যাচ্ছে না ব্ল্যাকবেরি? তোমার যদি জড়িয়ে ধরলে ঘুম আসে তাহলে তুমি আমায় জড়িয়ে ধরে ঘুমাও। অভ্রের কথা শুনে বিস্মিত কণ্ঠ নিয়ে চোখ বড় বড় করে বলে উঠল আদ্রিজা। আপনার মাথা ঠিক আছে তো অভ্র? কি সব ভুলভাল বকছেন? আপনায় জড়িয়ে ধরে ঘুমাব? অভ্র চরম ঘুমে আসক্ত। ঘুম ঘুম চোখে আর একবার তাকালো সে আদ্রিজার মুখের দিকে। তবে আর কিছু না বলে বিছানায় গা এলিয়ে দিল সে। আর বলল, আমার খুব ঘুম পেয়েছে ব্ল্যাকবেরি, আর একটা কথা বললে আমি তোমার ভূতের ভয় একদম বার করে দিব। বলেই ঘুমিয়ে পড়ল অভ্র। আর আদ্রিজা কিছুক্ষণ তাকিয়ে রইল অভ্রের মুখের দিকে। সে বুঝতে পেরেছে ঘুমের ঘোরে অভ্র ভুলভাল বকছে। এরই মাঝে আকাশপথের মেঘেরা আবার গর্জে উঠল। আদ্রিজা ঘাবড়ে গেল, তবে শব্দ করল না কোনো। শেষমেশ আদ্রিজা আর নিজেকে সামলাতে না পেরে তাদের মাঝখানে থাকা কোলবালিশটা সরিয়ে দিল। তারপর অভ্রের খুব কাছাকাছি গিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ল আদ্রিজা। চোখ বন্ধ করে নিল আনমনে, কিন্তু না, এবারও ঘুমাতে পারল না আদ্রিজা। চোখের সামনে সব ছায়াজনিত কিছু ভেসে আসছে তার। অতঃপর আদ্রিজা কেঁপে উঠেই জড়িয়ে ধরল অভ্রকে। সাথে বলল, আই এক্সট্রিমলি সরি, কিন্তু আমার খুব ভয় করছে। বিলিভ মি, আর জীবনে কোনোদিন রাতের বেলা হরর মুভি দেখব না। বলেই কাঁথা জড়িয়ে অভ্রের বুকেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল আদ্রিজা। অন্যদিকে অভ্র আচমকাই ঘুমের মধ্যে কিছু একটা ফিল হলো তার। তবে আপাতত কিছু ভাবল না, প্রচণ্ড ঘুমে মগ্ন সে। আর এই মগ্নতার ঘুম নিয়ে আনমনেই নিজের হাতটা রাখল সে আদ্রিজার গায়ে। নিকষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ। বৃষ্টি হচ্ছে খুব, মেঘ ডাকছে ভয়ঙ্করভাবে। জানালা জুড়ে থাকা সাদা পর্দাটা বৃষ্টির পানিতে ভিজে টুইটুম্বর পুরো। আর এসবের ভিড়েই পাশাপাশি বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আদ্রিজা আর অভ্র। একজন ভয়ের চোটে জড়িয়ে ধরেছে ঘুমন্ত ব্যক্তিকে, আর একজন ঘুমের মগ্নতায় জড়িয়ে ধরেছে তার ব্ল্যাকবেরিকে। সূর্যের ফুরফুরে আলো। পাখি ডাকছিল আনমনে। জানালার কার্নিশ বেয়ে আসছিল মৃদু আলো। আর মৃদু আলোর ভিড়েই ঘুমিয়েছিল অভ্র আর আদ্রিজা। আদ্রিজা শক্ত করে চেপে ধরেছিল অভ্রের হাত। হঠাৎই অভ্রের ঘুমটা ভেঙে গেল। বুকের ওপর খানিকটা ভারী কিছু অনুভব হতেই মিটমিটে চোখে পাশ ফিরে তাকাল সে। চোখের সামনে তার এত কাছে আদ্রিজাকে দেখে খানিকটা ভরকে গেল অভ্র। পরক্ষণেই ভাবতে লাগলো সে কাল রাতের কথা। সে নিজেই যে কাল ঘুমের ঘোরে আদ্রিজাকে জড়িয়ে ধরার কথাটা বলেছিল, কথাটা মাথায় আসতেই হকচকিয়ে গেল অভ্র। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে আদ্রিজার ঘুমন্ত মুখের দিকে তাকাল সে। যে বুঝতে পেরেছে কাল অনেকটাই ভয় পেয়েছিল মেয়েটা, যার দরুন তাকে জড়িয়ে ধরে বাধ্য হয়েছে ঘুমাতে। আদ্রিজার কপাল জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট চুলগুলো। অভ্র কিছু একটা ভাবে নিজের হাত দিয়ে ধরতে গেল আদ্রিজার কপাল জুড়ে থাকা ছোট ছোট চুলগুলোকে।
এরই মাঝে আদ্রিজা নড়েচড়ে উঠল, সঙ্গে সঙ্গে অভ্র ঘাবড়ে গিয়ে হাত সরিয়ে চোখ বন্ধ করে নিল তার। ভেবেছিল আদ্রিজা হয়তো উঠে গেছে, কিন্তু না, খানিকটা নড়েছে আবারও ঘুমে পড়ে আদ্রিজা। আদ্রিজা ঘুমিয়ে পড়েছে আবার বিষয়টা বুঝতে পেরে অভ্র চোখ খুলল। কিছুক্ষণ ওভাবে থেকেই চটজলদি আদ্রিজাকে নিজের বুক থেকে সরিয়ে শুইয়ে দিল বিছানায়। কাঁথা জড়িয়ে দিল আনমনে। তারপর খানিকটা মুচকি হেসে চলে যায় অভ্র ওয়াশরুমের উদ্দেশ্যে। আর আদ্রিজা বেঘোরে ঘুমিয়ে থাকে চুপচাপ। পরন্ত বিকেল। আজ শুক্রবার ছিল, তাই দুপুরেই অফিস থেকে চলে আসে অভ্র। যদিও কাজ শেষ হয়নি তার। বাড়ি বসেই বর্তমানে ল্যাপটপে বসে নিজের কাজ করছিল অভ্র। এমন সময় হাতে এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে অভ্রের দিকে এগিয়ে দিয়ে বলল আদ্রিজা। আপনার ব্ল্যাক কফি? হুট করেই কফির কথা শুনে সামনে তাকালো অভ্র। আদ্রিজা আজও ব্ল্যাক শাড়ি পরেছে, চুলগুলো খোপা করা, চোখে চশমা নেই আপাতত। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি যে ব্ল্যাকে কি মজা পাও মাঝে মধ্যে আমি বুঝি না ব্ল্যাকবেরি। অভ্রের বিড়বিড়ানি শুনে আদ্রিজা বলে উঠল, আপনি কি কিছু বলছেন অভ্র? হকচকিয়ে উঠল অভ্র। বলল, না কিছু না। হঠাৎ কফি বানালে? বলেই কফির কাপটা আদ্রিজার থেকে নিল অভ্র। অভ্র কাপটা নিতেই বিছানায় বসে বলল আদ্রিজা, আসলে শাশুড়ি মা বলেছিল আপনি বাড়ি বসে কাজ করার সময় নাকি ব্ল্যাক কফি খান, তাই আর কি। ওরে কফির কাপে চুমুক দিয়ে বলে উঠল অভ্র। ওহ, খুব ভালো করেছো, এটার খুব প্রয়োজন ছিল আমার। অভ্রের কথা শুনে খানিকটা বিস্মিত কণ্ঠ নিয়ে বলল আদ্রিজা, প্রয়োজন ছিল বলবেন না, তাহলে তো আরো আগেই বানিয়ে নিয়ে আসতাম। ওরে আবারও কফির কাপে চুমুক দিয়ে বলে উঠল অভ্র, ঠিক আছে। আমার মাত্রই খেতে ইচ্ছে করছিল, এরই মাঝে তুমি নিয়ে এসেছ। ওহ, হুম। প্রতি ওরে আর কিছু বলে না আদ্রিজা চুপচাপ বসে রয়েছে। কিছু ভালো লাগছে না তার, কবে যে সবাই আসবে বা সে যাবে সিলেটে কে জানে। এরই মাঝে আদ্রিজার পায়ের কাছে আসলো কিটি। আদ্রিজা তাকে দেখেই কোলে তুলে নিল আনমনে। পিঠে হাত বুলাতে লাগলো আনমনে। অন্যদিকে অভ্র কফি খাচ্ছে, সাথে তাকিয়ে আছে আদ্রিজার মুখের দিকে। সে বুঝতে পেরেছে আদ্রিজার একা একা এখানে ভালো লাগছে না। কিন্তু তারও বা কি করার, মিনিমাম আরও দুদিন সময় লাগবে তার কাজ শেষ করতে। অভ্র কিছু একটা ভেবে তার ল্যাপটপটা বন্ধ করে দিল। আর ভালো লাগছে না, বাকিটা রাতে করবে ভেবেই কফির কাপটা টেবিলটার উপর রাখল সে। তারপর আদ্রিজাকে উদ্দেশ্য করে বলল অভ্র, গিটার বাজাবে ব্ল্যাকবেরি? সঙ্গে সঙ্গে চমকে উঠে বলল আদ্রিজা, এখন? এখন আমি ফ্রি আছি, যাও গিটারটা নিয়ে আসো। আদ্রিজা শুনল তখতনাৎ ড্রয়ারে পাশে রাখা গিটারটা নিয়ে আসলো সে। তারপর অভ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, আগে গান শুনব, কিন্তু তারপর বাকিটা। আদ্রিজার কথা শুনে আগেই বলে অভ্র, গান শোনাতেই পারি, কিন্তু আমার কণ্ঠ কিন্তু অতটা ভালো না। কোনো ব্যাপার না, আপনি গান। অভ্র শুনল আদ্রিজার কথা। অতঃপর গিটারের সুর টানল সে।
অভ্রের গিটারের আওয়াজ কানে আসতেই অভ্রের দিকে ঘুরে পা উঠিয়ে বিছানায় সুন্দর মতো বসল আদ্রিজা। তারপর মনোযোগ দিল সে অভ্রের গানের দিকে। অভ্র কতক্ষণ গিটার বাজিয়ে গাইতে শুরু করল। পাগল হয়ে আছি তোরই কারণ। সাথে করে এনেছি মেঘেই মন। তোর হাসির ছল, তোর চুলের দল আমাকে ক্যারে নেয়। তোর চোখের ঝিলল্য জানি, পেরোনো মুশকিলল্য মানি। তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয়রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিজা অভ্রের মুখের দিকে। কি ভারী সুমধুর কণ্ঠ অভ্রের। অথচ কতক্ষণ আগে কি বলল তাকে। আনমনাই মুচকি হেসে ফেলল আদ্রিজা। এরই মাঝে অভ্র আবার গেয়ে উঠল। সত্যি করে বল তোর কি মনে হয়? মনের কোলাহল কেউ কারোর নয়। ব্যস্ত আছে খুব বুকের চলাচল। মায়াবী লাগে সব রূপলি এ সময়। তোর চোখের ঝিল্লিল জানি, পেরোনো মুশকিলল্য মানি। তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয়রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। হঠাৎই গান গাইতে গাইতে অভ্রের মনে পড়ল তার ভার্সিটির লাইফের টিএসসির সামনে বসে লাবণ্যকে পাশে বসিয়ে গান শোনার কিছু মুহূর্তের কথা। আগে লাবণ্য ভার্সিটিতে বসে প্রায় সময়ই বায়না ধরত অভ্রের গান শুনবে সে। অভ্রও শুনত লাবণ্যের কথা আর শোনাতো গান। অভ্র জিনিসগুলো ভেবেই তাকালো আদ্রিজার মুখের দিকে। হুট করেই বুকের ভিতরটা কেমন যেন করে উঠল তার। গান গাওয়া থামিয়ে দিতে ইচ্ছে হলো অভ্রের, কিন্তু থামালো না সে। আদ্রিজার তার দিকে তাকিয়ে মগ্ন হয়ে গান শোনার চেহারাটা দেখেই আবারও গেয়ে উঠল অভ্র। একলা ছিল মন ধূসর এতদিন, এক ঝলকে তর হয়েছে কি রঙিন। শুনতে পেলে যেই নুপুর বাজে তোর। বেঁচে থাকাই দায়, মরে যাওয়া কঠিন। তোর চোখের ঝিল্লিল জানি, পেরোনো মুশকিলল্য মানি। তাও পারি না যে এগিয়ে গিয়েছে আমারই দুটো পা। তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয়রে সোজা সে তো আমি ছাড়া কেউ জানে না। অতঃপর পুরো গান নিয়ে আস্তে আস্তে গিটারের সুর থামিয়ে দিয়ে তাকালো অভ্র আদ্রিজার মুখের দিকে। পুরো এক ধ্যানে এখনো তাকিয়ে আছে আদ্রিজা তার দিকে। অভ্র হাতের তুড়ি বাজালো আদ্রিজার সামনে, তারপর বলল, এই যে মিস না মিসেস ব্ল্যাকবেরি, কোথায় হারিয়ে গেলেন আপনি? হুট করেই অভ্রের কণ্ঠ কানে আসতেই হকচকিয়ে উঠল আদ্রিজা। হতভম্ব গলায় বলল, আপনার গান গাওয়া শেষ? ওরে অভ্র বলল, সে তো কখন শেষ। অভ্রের কথা শুনে বেশ অবাক হয়ে বলল আদ্রিজা, সত্যি? হুম। আপনার গলা তো ভারী সুন্দর, তাহলে বললেন কেন গলা খারাপ? ওরে হালকা হেসে বলল অভ্র, না ভেবেছিলাম তোমার ঈশান প্রতিবেশীর মতো হবে না। অভ্রের কথা শুনে আদ্রিজা বলল, আপনার গলা ঈশানের চেয়েও সুন্দর। মুচকি হাসল অভ্র, বলল, যাক, তোমার পছন্দ হয়েছে এতেই আমি খুশি। এখন এদিকে আসো। আদ্রিজা শুনল অভ্রের কথা, এগিয়ে গেল সে অভ্রের কাছাকাছি।
অভ্র তার হাতের গিটারটা আদ্রিজার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ধরো। অভ্রের কথা মতো আদ্রিজাও ধরল গিটারটা। বলল, তারপর অভ্র গিটারের সামনে থাকা তারগুলো দেখিয়ে বলল, তোমায় শুধু এই তারগুলোকেই স্পর্শ করতে হবে আদ্রিজা। একটু চেষ্টা করলেই পারবে তুমি। তোমার হাতের এক একটা আঙুল একেটা তার স্পর্শ করে এক এক ধ্বনির সৃষ্টি করবে। জাস্ট ট্রাই। আদ্রিজা শুনল অভ্রের কথা, সাথে গিটারের তারে হাত রাখল সে। কিন্তু হল না। পরপর কয়েকবার চেষ্টা করল আদ্রিজা, কিন্তু হল না তার। যা দেখে বলে উঠল আদ্রিজা, হচ্ছে না তো। ওভাবে করলে হবেও না তো। আঙুল নাড়াতে হবে, ব্ল্যাকবেরি ধরে থাকলে বাজবে না তো। আদ্রিজা চেষ্টা করল, কিন্তু না হল। অভ্র খানিকটা হতাশ হয়ে বলল, আমার কাছে দেও, আমি আবার দেখাচ্ছি তোমায়। আদ্রিজা শুনল, সাথে দিল ও অভ্রের কাছে। অভ্র গিটার হাতে নিয়ে দেখাতে লাগল আদ্রিজাকে কিভাবে বাজাতে হয়। কিন্তু আদ্রিজার মাথায় কিছু ঢুকছে না। অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বুঝেছ তুমি? ওরে মাথা নাড়িয়ে বলল আদ্রিজা, না। অভ্র হতাশ হল আদ্রিজার কথা শুনে। এবার তবে অভ্র কিভাবে শিখাবে গিটার বাজানো আদ্রিজাকে? বধূই বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে কিছুক্ষণের মাঝে। চারপাশে গা ছমছমে হিম শীতল বাতাস বইছিল খুব। বাতাসে গাছের পাতারা কিছুক্ষণ পর পর কেঁপে উঠছিল যেন। জানালা জুড়ে থাকা সাদা পর্দাটা নড়ছিল বারংবার। আর এসবের ভিড়ে বিছানায় চুপচাপ বসেছিল আদ্রিজা। আর তার সামনেই খানিকটা চিন্তিত মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে অভ্র। সে ঠিক বুঝছে না আদ্রিজাকে কিভাবে শিখালে আদ্রিজা গিটার বাজাতে পারবে। হঠাৎই অভ্রের মাথায় কিছু একটা আসলো। অভ্র গিয়ে বসল আদ্রিজার পিছন দিয়ে। তারপর পিছন থেকে আদ্রিজার বাহু আঁকড়ে ধরল আদ্রিজার বাম হাত। হুট করেই অভ্রের এমন কাণ্ডে খানিকটা চমকে উঠল আদ্রিজা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পিছন ঘুরে বলতে নিল সে, অ। সঙ্গে সঙ্গে অভ্র বলে উঠল, হুশ কথা বলে না, গিটার বাজাতে হলো, ফোকাস করো গিটারে। আদ্রিজা শুনল অভ্রের কথা, পুনরায় মাথা ঘুরিয়ে তাকালো সে গিটারের সামনের তারের দিকে। এরই মাঝে অভ্র তার চিবুক রাখল আদ্রিজার ঘাড়ে। খানিকটা কেঁপে উঠল আদ্রিজা। এই প্রথম যেন সজ্ঞানে অভ্র এতটা কাছাকাছি চলে এসেছে আদ্রিজার। এরই মাঝে অভ্র আদ্রিজার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে গিটারের তারে ছোঁয়াল। সঙ্গে সঙ্গে ঝনঝন শব্দ করে বেজে উঠল তার। আচমকা এমনটা হওয়াতে পুরো কেঁপে উঠল আদ্রিজা। অভ্রের স্পর্শে যেন কেঁপে কেঁপে উঠছে আদ্রিজা। বুকের স্পন্দন কয়েকশো বেগে বেড়ে চলছে তার। বুকের ভিতর দগদগ করে শব্দ হচ্ছে উচ্চস্বরে, যেন কেউ কান পাতলেই শুনতে পেত এমন। আদ্রিজা ঘামছে, শরীর মস্তিষ্ক সব যেন একসাথে দৌড়াচ্ছে তার। এক অদ্ভুত ফিলিংস হচ্ছে আদ্রিজার। এমনই এক ফিলিংস যা এর আগে কখনো ফিল করেনি আদ্রিজা। আদ্রিজার ইচ্ছে করছে এক্ষুনি অভ্রকে বলতে, শুনুন না, আপনার কাছাকাছি হওয়াটা আমি কেন যেন নিতে পারছি না। আমরা গিটারটা কাল শিখি। কিন্তু আফসোস, আদ্রিজার এই কথাগুলো পেটে আসলেও মুখে আসছে না।
আর যাও বলবে, তাও মনের কথাটা যেন এই মুহূর্তে ভয়ঙ্করজনক বলে মনে হচ্ছে আদ্রিজার। কিছুক্ষণ সময় থাকল ওমন, আদ্রিজা আর অভ্র। অভ্র পিছন থেকে আদ্রিজার হাত ধরে শেখাচ্ছিল গিটার বাজানো, আর আদ্রিজা যেন অভ্রের বাহুডোরে আটকা পড়ে হিমশীতল ছোঁয়ায় থর থর করে কাঁপছিল। কিছু যে বলবে তাও পারছে না। এরই মাঝে অভ্রের বিছানার ওপর বালিশের পাশে থাকা ফোনটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে আদ্রিজাকে ছেড়ে দিয়ে বলল অভ্র। 1 মিনিট। বলেই অভ্র চলে যায় তার ফোনটা তুলতে। মা ফোন করেছে। আদ্রিজা বসা থেকে উঠে দাঁড়াল। সাথে খানিকটা কাপা কাপা কণ্ঠে বলল, আমি ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম, আপনি কথা বলুন, আমি ওগুলো নিয়ে এক্ষুনি আসছি। বলেই এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্রিজা। আর অভ্র তেমন কিছু না ভেবে ফোনটা তুলে বলল, বলো মা। পুরো বাড়ি ভেঙে চুরে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে এসে থামল আদ্রিজা ছাদের মাঝখানে। জোরে জোরে নিঃশ্বাস ফেলল কয়েকশো বার। ভাগ্যিস ফোনটা এসেছিল, না হলে আজ দম বন্ধ হয়েই মারা পড়ত সে। আদ্রিজা তার বুকে হাত দিল, এখনো ভয়ঙ্করভাবে লাফাচ্ছে হৃদয়টা। আদ্রিজা নিঃশ্বাস ফেলে বলে উঠল, বাপরে বাপ, কি অনুভূতি রে। আর একটু হলেই তো যেতাম আমি। ভাগ্যিস ফোনটা এসেছিল, নয়তো। ভেবেই জোরে দম ফেলল আদ্রিজা। পশ্চিমা আকাশটায় তখন সূর্য ডুবে যাচ্ছিল। আশপাশের পুরো প্রকৃতি হয়ে গেছিল লালচে। বিশাল আকাশটা দেখাচ্ছিল লাল রঙা বিশাল আয়তক্ষেত্রের মতো। যদিও আকাশটা আসলে কোনো আকৃতির গোল নাকি চারকোনা এটা জানে না আদ্রিজা। আদ্রিজা তাকিয়ে রইল আকাশপথে, বলল, আজ আমার এমন লাগলো কেন? এ কেমন অনুভূতি হলো অভ্রের কাছে আসার? এর আগেও তো একবার অভ্রের কাছাকাছি গিয়েছিল আদ্রিজা। সেদিন যখন ব্রিজের ওপর ওঠার সময় পা স্লিপ কেটে পড়তে নিয়েছিল সে, আর অভ্র টান মেরে বুকে টেনেছিল তাকে। তখনও কাছাকাছি গিয়েছিল অভ্র আর আদ্রিজা। কিন্তু কই, তখন তো আজকের মতো অনুভূতি হয়নি। তাহলে আজ হুট করে এমন ফিলিংস কেন হলো আমার? প্রশ্ন তো করল আদ্রিজা। কিন্তু উত্তর যেন মিলল না আর। এরপর মাঝখানে কেটে গেল একদিন। সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে আদ্রিজাও খানিকটা কাজের বাহানা নিয়ে আর গিটার ধরতে চায়নি। অভ্র জোর করেনি আর। সন্ধ্যা 7টা। আজ অভ্রের এক বিজনেস পার্টনারের এনগেজমেন্ট, যার দরুন অভ্রের ওয়াইফ সহ সেখানে যেতে বলেছে রুহুল। বিজনেস পার্টনারের নাম। অভ্র একবার বারণ করেছিল কিন্তু শোনেনি রুহুল। আর এই কারণেই বর্তমানে আয়নার সামনে দাঁড়িয়ে এনগেজমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অভ্র। একটু দূরেই জায়গাটা, যার দরুন আজ রাতে সেখানে থাকার পরিকল্পনাও আছে অভ্রের। সাদা কোট প্যান্ট, হাতে ঘড়ি আর চুলগুলো সুন্দর মতো গুছিয়ে গলার টাইটা আটকাতে আটকাতে বলল অভ্র, তোমার কি হয়েছে ব্ল্যাকবেরি? এখন তো বের হতে হবে আমাদের। ওরে পাশের রুম থেকে অভ্রের সাথে মিচিং করে হোয়াইট শাড়ি পরেছে আদ্রিজা, খোলা চুলে একদিকে সুন্দর সাদা রঙের দুটো গোলাপ লাগানো, মুখে মেকআপ, চোখে আইলাইনার, মাস্কারা, কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক লাগিয়েছে সে,
হাতে দিয়েছে বাহারি সব সাদা রঙের চুড়ি। যতই হোক অভ্রের বিজনেস পার্টনারের এনগেজমেন্ট বলে কথা। যদি তাকে দেখে কেউ খারাপ বলে তখন। আজ আদ্রিজা চোখে লেন্স লাগায়নি, চশমা লাগাতে চেয়েছিল কিন্তু আবার লাগায়নি। আজ প্রথমবার নিজে নিজে এতটা সেজেছে আদ্রিজা। অবশ্য আরু তাকে হেল্প করেছে। আরুকে ভিডিও কল করেছিল আদ্রিজা। আর আরুর মতামত অনুযায়ী সেজেছে সে। শাড়িটাও আরুর। বহু বছর আগে অভ্র তাকে কিনে দিয়েছিল কিন্তু কখনো পরেনি আরু। আরুই বলে আদ্রিজাকে তার আলমারি থেকে এই শাড়িটা বের করে পরতে। আদ্রিজাও শুনে। এতক্ষণ আদ্রিজা আরুর রুমে বসে আরুর সব জিনিসপত্র দিয়েই সেজেছে। আদ্রিজা পর পর কথাগুলো ভাবে শাড়ির কুচি ধরে অভ্রের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই তো আমি তৈরি, একটু দেখে বলুন তো আমায় ভালো লাগছে কিনা। আসলে একা একা সেজেছি তো খানিকটা নার্ভাস লাগছে। হাতে পারফিউম নিয়ে নিজের গায়ে লাগাতে ব্যস্ত ছিল অভ্র। এরই মাঝে আদ্রিজার ভয়েসটা কাছ থেকে আসতেই পাশ ফিরে তাকালো অভ্র। আদ্রিজার দিকে তাকালো সে, খুব গভীরভাবেই তাকালো। একদমই অন্যরকম লাগছে আদ্রিজাকে, যেন সাদা পরি। অভ্রের এই মুহূর্তে দাঁড়িয়ে আদ্রিজাকে বলতে ইচ্ছে করছে, এই যে মিসেস ব্ল্যাকবেরি, কালো বাদ দিয়ে এইসব কালারও তো পরতে পারো সবসময়ে। কালোতে যে কি পেয়েছ তুমি, এটাই মাঝে মাঝে বুঝি না আমি। অভ্রের ভাবনার মাঝেই আবারও বলে উঠল আদ্রিজা, কি হলো, আপনি কথা বলছেন না কেন? খানিকটা ভরকে গেল অভ্র। বলল, কি বলবো? এটাই যে আমায় ভালো লাগছে কি না। ওরে শুধু এতটুকুই বলে অভ্র, ভালো লাগছে। দাড়ি করে পাশাপাশি বসে এগিয়ে চলছে অভ্র আর আদ্রিজা। খানিকটা নার্ভাস ফিল করছে আদ্রিজা। না জানি তাকে দেখে সবাই কেমন রিয়েকশন দেয়। আদ্রিজার অবস্থা বুঝতে পেরে বলে উঠল অভ্র, কিছু কি হয়েছে? না, কি হবে? তোমায় খুব নার্ভাস লাগছে। আরে তুমি কোনো পরীক্ষার হলে যাচ্ছ না যে নার্ভাস ফিল হতে হবে। আর আমি আছি তো তোমার সাথে। অভ্রের কথা শুনে মুচকি হাসল আদ্রিজা, তবে কিছু বলল না। অতঃপর বেশ কিছুক্ষণের পথ অতিক্রম করে আদ্রিজা আর অভ্র পৌঁছে গেল রুহুলের গেস্ট হাউজের কাছে। ওখানেই অনুষ্ঠিত হবে রুহুলের এনগেজমেন্ট। খুব বর্ষর করেই বন্দোবস্ত করা হয়েছে সবকিছু। আদ্রিজা আর অভ্র গাড়ি থেকে নামল। সামনেই লাইটিংয়ের আলোতে আলোকিত পুরো পরিবেশ। আদ্রিজা তাকালো সামনে, লাইটিং এর পরিবেশ দেখে মুগ্ধ হয়েছে সে। হঠাৎই অভ্র তার ডান হাতটা এগিয়ে দিয়ে বলল আদ্রিজাকে, তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, ডোন্ট বি সো নার্ভাস ব্ল্যাকবেরি, আমি আছি তো। বলেই মুচকি হাসল সে। আদ্রিজা শুনল অভ্রের কথা, সাথে এগিয়ে দিল নিজের হাত। অতঃপর আদ্রিজা অভ্র সামনের গেটটা পেরিয়ে ধীরে ধীরে মাথা উপর সাজানো লাল নীল বাতির ভিড়ে এগিয়ে যেতে লাগলো ভিতরে। আদ্রিজা ভিতরে যত যাচ্ছে ততই যেন নার্ভাস লাগছে তার, বারবার মনে হচ্ছে আজ কিছু একটা গন্ডগোল হবে এখানে। কিন্তু এমনটা কেন লাগছে এটাই যেন বুঝচ্ছে না আদ্রিজা।
এনগেজমেন্ট পার্টিতে কালো কোট প্যান্ট পরে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে ছিল শ্রাবণ। হঠাৎই ঢক ঢক করে পুরো ড্রিঙ্কটা শেষ করে আবারও ডাকল ওয়েটারকে। বলল, ওয়ান মোর। পুরো স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিজা শ্রাবণের মুখের দিকে। সে কল্পনাও করতে পারেনি এই মুহূর্তে এই এনগেজমেন্ট পার্টিতে এসে শ্রাবণের সাথে দেখা হয়ে যাবে তার। কতক্ষণ আগেই অভ্রের হাত ধরে ভিতরে আসে আদ্রিজা। তারা আসতেই রুহুল এগিয়ে আসে, তৎক্ষণাৎ পরিচিত হয় ওদের সাথে। এরই মাঝে হঠাৎই চোখ যায় আদ্রিজার কালো কোট প্যান্ট পরা শ্রাবণের দিকে। আদ্রিজা ভুল করেও ভাবেনি এখানে কোনোভাবে শ্রাবণ থাকতে পারে। অভ্র এখনো রুহুলের সাথে কথা বলতে ব্যস্ত, তাই এখনো দেখেনি সে শ্রাবণকে। অন্যদিকে আদ্রিজার মতো শ্রাবণও খেয়াল করেছে আদ্রিজাকে, যদিও ওটা যে আদ্রিজা এটা বুঝতে প্রথমে একটু অসুবিধা হয়েছিল শ্রাবণের। সেই চোখে চশমা পরা, অলওয়েজ একদিকে বেনুনি করা আন্টি টাইপ মেয়েটাকে যেন আজ পুরোই অন্যরকম লাগলো শ্রাবণের কাছে। তার যেন বিশ্বাসই না এটা আদ্রিজা। সাদা সিল্কি শাড়ি, খোলা চুল, চোখে চশমা ব্যতীত যেন দারুণ লাগছে আজ। শ্রাবণ কিছু একটা ভাবে এগিয়ে যেতে লাগলো আদ্রিজার দিকে। শ্রাবণকে নিজের দিকে আসতে দেখেই বুকটা কেঁপে উঠল আদ্রিজার। এখন কি হবে? আদ্রিজা অভ্রের কাছাকাছি এগুলো, হাতটা শক্ত করে ধরল আনমনে। হুট করেই আদ্রিজার হাতে স্পর্শটা শক্ত হতেই অভ্র তাকালো আদ্রিজার মুখের দিকে। এরই মাঝে অভ্রের দিকে নিজের হাতটা এগিয়ে দিয়ে বলল শ্রাবণ, হ্যালো বসো, আমি শ্রাবণ। হাউ আর ইউ? হুট করেই কারো ভয়েস কানে আসতেই অভ্র তাকালো সামনে। চোখের সামনে আদ্রিজাকে ঠকানো ভার্সিটির সেই ছেলেটা ওরফে শ্রাবণকে দেখে পুরোই অবাক হলো অভ্র। নিজের হাত এগোলো না সে। এরই মাঝে রুহুল মুচকি হেসে বলল, হি ইস মাই শালা অভ্র। অর্থাৎ আমার ওয়াইফ তন্নির ছোট ভাই। ওরে সৌজন্যতার খাতিরে নিজের হাতটা শ্রাবণের দিকে এগিয়ে বলল অভ্র। হ্যালো ভালো ইউ। অভ্রের কথা শুনে আদ্রিজার দিকে এক পলক তাকিয়ে জবাব দিল শ্রাবণ, ভালো। বলেই শ্রাবণ আদ্রিজার দিকে নিজের হাতটা এগিয়ে দিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। আর ইউ? ওরে আদ্রিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রিজার দিক থেকেও নিজের হাতটা বাড়িয়ে দিয়ে শ্রাবণের সাথে হাত মিলিয়ে বলল অভ্র, ও আমার ওয়াইফ মিসেস আদ্রিজা মাহবুব। অভ্রের কাণ্ডে শ্রাবণ যেন বিস্মিত হলো খুব, পাল্টা কিছু বলবে এরই মাঝে অভ্র আদ্রিজার কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অ্যাকচুয়ালি আমি চাই না আমার ওয়াইফ অপরিচিত কোনো পুরুষের সাথে হাত মেলাক। সো নেভার মাইন্ড। অভ্রের কথায় যেন গা জ্বলে উঠল শ্রাবণের। তবে বেশি কথা না বাড়িয়ে নিজেকে সামলে নিয়ে বলল, খুব ভালো। বউয়ের ওপর আপনার এই ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি আমি। আই লাইক ইট। বলেই আদ্রিজার দিকে এক পলক করা নজরে তাকিয়ে আমি একটু আসছি বলেই চলে গেল শ্রাবণ। শ্রাবণ যেতেই অভ্র আদ্রিজার কানের কাছে মুখ নিয়ে বলল, ডোন্ট ওয়ারি ব্ল্যাকবেরি, আমি আছি তো। আর ভয় পাওয়ার মতো কিছু হয়নি। বিকজ তোমার হাজবেন্ড তোমার পাশে আছে সব সময়। অভ্রের কথা শুনে মুগ্ধ হল আদ্রিজা।
মুগ্ধ হয়েই তাকিয়ে রইল সে অভ্রের দিকে। এই ছেলেটাকে সে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে। শ্রাবণ তো তার প্রাক্তন প্রেমিক ছিল, তারপরও অভ্র। একরাশ শ্রদ্ধা এসে ভর করল আদ্রিজার মাঝে অভ্রের জন্য। এরই মাঝে রুহুলকে ডাকল তার বাবা, আর কিছুক্ষণের মধ্যে রুহুল আর তন্নির এনগেজমেন্ট শুরু হবে। রুহুল অভ্রের দিকে তাকিয়ে বলল, বাবা ডাকছে। অভ্র, আপনারা থাকুন এখানে, কোথাও যাবেন না, কিন্তু আপনাদের জন্য আমি স্পেশাল রুমের অ্যারেঞ্জ করে রেখেছি। আজ কিন্তু এখানে থাকার কথা দিয়েছিলেন আপনি। ওরে অভ্র হালকা হেসে বলল, ঠিক আছে যান আপনি। রুহুল খুশি হল, বলল, ঠিক আছে। ভাবিও থাকেন। ওরে শুধু মুচকি হাসে আদ্রিজা, তবে কিছু বলে না। অতঃপর রুহুল আদ্রিজা অভ্রকে রেখেই এগিয়ে গেল সামনে। আর আদ্রিজা অভ্র চুপচাপ দাঁড়িয়ে রইল পাশাপাশি। আর এদিকে শ্রাবণের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। আদ্রিজার পাশে ওই ছেলেটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। অভ্রের তখনকার কথায় যেন অপমানজনক কিছু ফিল করেছে শ্রাবণ। যদিও অভ্র তেমন কড়াভাবে কিছুই বলেনি তাকে, তারপরও যা বলেছে তাই যেন শুনতে চাইছিল না শ্রাবণ। টেবিলের ওপর থাকা ড্রিঙ্কের গ্লাসটা শক্ত করে চেপে ধরল শ্রাবণ। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে তার বিয়ের ওই প্ল্যানটা না করলেই ভালো হতো। না সে আদনানের সাথে আদ্রিজার বিয়ে দেওয়ার প্ল্যান করত, আর না আজ অভ্র আদ্রিজার হাজবেন্ড হতো। কথাগুলো ভাবলেই যেন শ্রাবণের রাগটা আরো বেশি হচ্ছে। কতক্ষণের মাঝেই একে অপরের আঙুলে আংটি পরিয়ে এনগেজমেন্টের মূল চিত্রটি উপস্থাপন করল রুহুল আর তন্নি। সবাই হাতে তালি দিয়ে শুভেচ্ছা জানালো তাদের। হঠাৎই রুহুল বলে উঠল, এবার শুরু হবে কাপল ড্যান্স। অতঃপর মিউজিক বাজতে শুরু হল। সবাই যে যার পার্টনারকে সাথে নিয়ে মেতে উঠল সেই মিউজিকের সাথে পাল্লা দিয়ে কাপল ড্যান্স করতে। রুহুল আর তন্নি এগিয়ে গেল অভ্র আর আদ্রিজার দিকে, সাথে অনুরোধ করল অভ্র আর আদ্রিজাকে কাপল ড্যান্স করতে। অভ্র শুরুতে বারণ করলেও শোনেনি তন্নি আর রুহুল। হাত ধরে নিয়ে যায় স্টেজের মাঝখানে। অভ্র খানিকটা বিস্মিত হয় এতে, কারণ সে নাচতে পারে না, আর আদ্রিজাও এর আগে কাপল ড্যান্স করেছে বলে তো তার মনে হয় না। অভ্র তাকালো আদ্রিজার দিকে, তারপর বলল, এখন কি করব ব্ল্যাকবেরি, আমি কখনো এইসব কাপল ড্যান্সে নাচিনি। কিভাবে নাচতে হয় তাও জানি না। অভ্র শুনল আদ্রিজার কথা, সাথে কিছুক্ষণ চুপ থেকে আদ্রিজা তার শাড়ির আঁচলটা কোমরে আটকে বলল, কোনো ব্যাপার না, আপনি আমায় অনেকবার অনেক হেল্প করেছেন, এবার না হয় আমি কিছু করলাম। বলেই নিজের হাত এগিয়ে দিল আদ্রিজা অভ্রের দিকে। আদ্রিজার কাজে অভ্র খানিকটা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো। অভ্র আরো কিছু বলার আগেই বলে উঠল আদ্রিজা, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। অভ্র অবাক হলো, ভয়ঙ্কর ভাবে অবাক হলো। তার বলা ডায়লগই আদ্রিজা দিল তাকে। অভ্র আর বেশি ভাবল না, নিজের হাতটা এগিয়ে দিল। আদ্রিজা অভ্রের এক হাত নিজের কোমরে আর অন্য হাত অভ্রের হাতে রেখে বলল, আমার ছোটবেলা থেকে ড্যান্সিং এর উপর খুব আকর্ষণ ছিল। একটা ড্যান্স স্কুলেও ভর্তি হয়েছিলাম আমি।
তবে শেষ পর্যন্ত যায়নি, নানাবিধ কারণে বন্ধ হয়ে যায় সেটা। তাই বেশি ভাববেন না, আমি যেভাবে বলছি জাস্ট সেইভাবে ফলো করবেন অভ্র। ব্যাস তাইলেই হয়ে যাবে। অভ্র আদ্রিজার কথা শুনে সত্যি অবাক হয়েছে খুব। সে ভাবেনি আদ্রিজার ড্যান্সের মতো একটা শক্তপোক্ত জিনিসে পারদর্শী হবে। অতঃপর আদ্রিজার কথা মতোই ঘুরিয়ে ফিরিয়ে কাপল ড্যান্স করতে লাগলো আদ্রিজা আর অভ্র। যদিও অভ্রের খানিকটা প্রবলেম হচ্ছে, কিন্তু আদ্রিজা সামলে নিচ্ছে তাকে। চারপাশে লাউডে গান বাজছে, আর সেই গানটাকে ফিল করেই কাপল ড্যান্স করছে ৫-৬টা জুটি, আর এদের সবার মাঝখানে আদ্রিজা আর অভ্র। আর বাকি সবাই মুগ্ধ হয়ে দেখছে এদের কাপল ড্যান্স। অন্যদিকে অভ্র আর আদ্রিজাকে এতটা কাছাকাছি গিয়ে ড্যান্স করতে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে শ্রাবণ। কোথাও এক জায়গায় খারাপ লাগা কাজ করছে তার মাঝে। শ্রাবণ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, চলে গেল কোথাও। কোথাও যেন নিজের কাজের জন্য নিজেই অনুতপ্ত ফিল করছে সে। পরপর দুটো গানে ড্যান্স করে থামল এক একজন করে। অভ্র আর আদ্রিজাও থেমে গেল, এতক্ষণ যেন তারা দুজনে কোনো এক ঘোরে আটকে গিয়েছিল। তারা থামতেই সবাই হাতে তালি দিল। সবার রিয়েকশন দেখে মুচকি হাসল অভ্র আর আদ্রিজা। অভ্র আদ্রিজার কানের কাছে মুখ নিয়ে বলল, থ্যাংক ইউ। ওরে শুধু অভ্রের দিকে তাকিয়ে মুচকি হাসল আদ্রিজা। এরই মাঝে সবাইকে ডিনার খাওয়ার জন্য ডাকল রুহুল। আদ্রিজা অভ্র এগিয়ে গেল তাদের দিকে। তারপর পুরো হই হুল্লোড়ের সাথে ডিনার সারল সবাই। আজ ডিনারের পাশাপাশি অ্যালকোহল মেশানো ড্রিঙ্কেরও ব্যবস্থা করেছিল রুহুল, যেটা আদ্রিজা আর অভ্র জানত না। তাই ডিনারের পাশাপাশি সবার চক্করে পড়ে তাও খেয়ে ফেলল আদ্রিজা আর অভ্র। অভ্র প্রথমে বিষয়টা খেয়াল না করলেও পরে জিনিসটা বুঝতে পেরে আদ্রিজাকে খেতে বারণ করবে তার আগেই কয়েক গ্লাস অ্যালকোহল মেশানো ড্রিঙ্ক খেয়ে ফেলেছে আদ্রিজা। কারণ জিনিসটা তার বেশ লেগেছে। মাথাটা চক্কর মেরেছিল ঠিকই, তবে ভালো লেগেছে। মাতাল হয়ে রুহুলের বলা তাদের এক বাগান বাড়ির পিছনের একটা সুইমিং পুলের মাঝ বরাবর জায়গায় পানির মাঝে পা ঝুলিয়ে পাশাপাশি বসে আছে অভ্র আর আদ্রিজা। অভ্রের বুকে মাথা দিয়ে আছে আদ্রিজা, আর তাকে এক হাতে জড়িয়ে ধরে আছে অভ্র। অভ্র খানিকটা সজ্ঞানে থাকলেও আদ্রিজা পুরোই গেছে, নেশা হয়ে গেছে তার। কতক্ষণ আগেই অভ্র আদ্রিজার নেশা হয়ে গেছে জিনিসটা বুঝতে পেরে রুহুলকে বলে তাদের কোথায় থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা জেনে তৎক্ষণাৎ নিয়ে আসে এখানে। রুমে নিয়েই যেতে চেয়েছিল অভ্র, কিন্তু আদ্রিজা দৌড়ে এখানে চলে আসে। আর বসে পড়ে সুইমিং পুলে পা ঝুলিয়ে। অভ্র জোর করেছিল আদ্রিজাকে নিয়ে যেতে, কিন্তু পারেনি, শেষমেশ বাধ্য হয়ে সে নিজেও বসে পড়ে আদ্রিজার পাশ দিয়ে। আর সে বসতেই অভ্রের বুকে মাথা রাখে আদ্রিজা। রাতের আকাশটা তখন ঝলমলে তারার আলোতে আলোকিত ছিল। সুইমিং পুলের অপর প্রান্তে থাকা বড় বড় নারকেল গাছদের ভিড়ে যেন বিরাজ করছিল তারা। হঠাৎই আদ্রিজা আকাশটার দিকে তাকিয়ে বলে উঠল, আজকের আকাশটা খুব সুন্দর তাই না অভ্র? ওরে অভ্র বলল, হুম।
জানেন অভ্র তখন ওই কাচের গ্লাসের কিসব খাওয়ার পর থেকেই মাথাটা কেমন যেন গোলমেলে লাগছে। আরে বন্ধু, ওগুলো অ্যালকোহল মেশানো ড্রিঙ্ক ছিল। সেটা কি? সেটার একটা হলো তোমার মাথা আর একটা হলো আমার মাথা। অভ্রের কথা শুনে হেসে ফেলে আদ্রিজা। অভ্র হেসে ফেলে, কারণ এতক্ষণ নেশা জিনিসটা তাকে পুরোপুরি গ্রাস করতে না পারলেও এখন পেরেছে। তাই তো নেশার ঘোরে ভুলভাল বকছে এখন। বেশ কিছুক্ষণ ওইভাবে ভুলভাল বকে বলে উঠল অভ্র। আজ কি এখানেই থাকবে, রুমে যাবে না ব্ল্যাকবেরি? ওরে অভ্রের বুক থেকে মাথাটা সরিয়ে বলে উঠল আদ্রিজা। আচ্ছা অভ্র, আপনি আমায় ব্ল্যাকবেরি কেন ডাকেন? আদ্রিজার কথা শুনে ফট করেই বলে ফেলে অভ্র। কারণ তোমায় পুরো কালোজামের মতো দেখতে ব্ল্যাকবেরি। অভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলে আদ্রিজা। অ্যাঁ। ওরে অভ্র আদ্রিজার নাকটা টেনে দিয়ে বলল। নয় হ্যাঁ। কিছুক্ষণ ওভাবে থাকল দুজন। এরপর হঠাৎই অভ্র আদ্রিজাকে কোলে তুলে নিল। বলল, চলো রুমে যাই, এত্রাতে এখানে থাকলে ভূত চলে আসবে। ভূতের কথা শুনতাই খানিকটা আতকে উঠল আদ্রিজা। অভ্রের গলা জড়িয়ে ধরে বলল সে। তাহলে চলুন যাই, আমার আবার ভূতের ভীষণ ভয়। হাসল অভ্র। অভ্রের হাসির মাঝে আবারও বলে উঠল আদ্রিজা। জানেন অভ্র, আপনি না খুব ভালো, সবসময় আমায় হেল্প করেন, আমার বিপদে পাশে থাকেন, আজও তো ছিলেন। আপনি ভীষণ ভালো অভ্র। বলেই অভ্রের গালে চুমু একে দিল আদ্রিজা। আর আদ্রিজার কাণ্ডে অভ্র চোখ বড় বড় করে বলল, এটা কি হলো? ওরে একগাল হেসে বলল আদ্রিজা। আপনার গিফট। অভ্র হেসে দিল। সাথে বলল, তুমিও তো আজ আমায় হেল্প করলে, এবার কি তবে আমাকেও গিফট দিতে হবে? অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ঘরে চলো, নিশ্চয়ই গিফট দিব। বলতে বলতে আদ্রিজাকে নিয়ে চলে অভ্র রুমে। আর ঠিক সেই মুহূর্তেই সুইমিং পুলের পাশে থাকা অভ্রের ফোনটায় মেসেজ আসলো লাবণ্যের। সে লিখল, খুব শীঘ্রই আমি আসছি অভ্র। সূর্যের প্রখর তেজ তখন। সুইমিং পুলের পানিগুলো রোদের আলোতে চকচক করছিল খুব। সুইমিং পুলের চারদিকে ঘিরে থাকা বড় বড় নারকেল গাছগুলোর পাতারং নড়ছিল ভীষণ। সুইমিং পুলের পানিতে স্রোতের তেজ চলছিল অল্প। আর সুইমিং পুলের কাছ থেকে অল্প খানিকটা দূরত্বে থাকা বাড়িটার জানালা জুড়ে মেরুন রঙের পর্দাটা নড়ছিল বারংবার। আর এসবের ভিড়েই বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল অভ্র আর আদ্রিজা। হঠাৎই কাল রাতের অভ্র আদ্রিজাকে কোলে তুলে নেওয়া, আদ্রিজা অভ্রের গালে কিস করার দৃশ্যটা ভেসে আসলো আদ্রিজার চোখের সামনে। এতে খানিকটা নড়েচড়ে উঠল আদ্রিজা। ধীরে ধীরে চিন্তা ভাবনাগুলো যেন আরো প্রখর হচ্ছিল, খুব সাথে সাথে আদ্রিজার ঘুমটা ভেঙে গেল। আশপাশে চোখ বুলালো একবার। হঠাৎই নিজেকে অভ্রের বাহুডোরে দেখে ছিটকে দুর্দাম পিছনে চলে গেল আদ্রিজা। পরক্ষণেই নিজের অবস্থা দেখে আরই যেন আতকে উঠল সে। সাথে মাথার ভিতর বারবার প্রশ্ন ভাসছিল আদ্রিজার। এসব কি করে হলো? আদ্রিজা মাথায় হাত দিল। ভয়ঙ্কর খারাপ লাগা কাজ করছে তার মাঝে।
কিছুতেই মাথায় আসছে না কাল রাতে কি হয়েছিল তার। আদ্রিজা আর ওখানে বসে থাকতে পারল না। তোখতনাত এলোমেলোভাবে নিচে পড়ে থাকা শাড়ি তুলে চলে গেল সে ওয়াশরুমের দিকে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। বেলা 12টা। সুইমিং পুলের সামনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে আদ্রিজা। ভুল শব্দটা যেন মাথায় জিকে বসেছে তার। আদ্রিজা আবার ভাবতে চাইল কাল রাতে ঠিক কি হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু মাথা আসছিল না তার। আদ্রিজা ভাবল সে কি নিজে গিয়েছিল অভ্রের কাছে নাকি অভ্র? আর ভাবতে পারছে না আদ্রিজা। নিজের ভুলের জন্য নিজের কাছেই ছোট মনে হচ্ছে তার। লাবণ্যের কথা মনে পড়ছে খুব। এমন সময় আদ্রিজার কাঁধে হাত রাখল অভ্র। বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল সে। ব্ল্যাকবেরি? আদ্রিজা কেঁপে উঠল, ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। পিছন ফিরেই বলল সে। জি বলুন। ওরে আদ্রিজার কাঁধ থেকে হাত সরিয়ে পাশে এসে দাঁড়ালো অভ্র। সাথে বলল, এখানে কি করছো? না তেমন কিছু না। আমরা কি আজ ফিরব? বিয়ে হবে আরো 2 সপ্তাহ পর। ওহ, তাহলে চলুন বাড়ি যাই। হুম। অভ্রের উত্তর শুনেই যেতে নিল আদ্রিজা। এরই মাঝে বলে উঠল অভ্র। ব্ল্যাকবেরি শোনো। আদ্রিজা দাঁড়িয়ে পড়ল অভ্রের চোখের দিকে তাকিয়েই বলল সে। জি বলুন। কাল রাতে আমাদের মাঝে কি কিছু হয়েছিল? আসলে সকালে। অভ্রের পুরো কথা শেষ আগেই বলে উঠল আদ্রিজা। কই না তো কি হবে? কিছুই হয়নি। না কি হবে? আমি সবার সাথে ডিনার করলাম, তারপর সুইমিং পুলের এখানে বসলাম, দেন রুমে বুকে ঘুমিয়ে পড়লাম। কিন্তু এখানে আবার কিন্তু কিসের? না আসলে। আদ্রিজা এবার খানিকটা বিষণ্ণ মাখা মুখ নিয়ে বলে উঠল, কিছু হয়নি, ট্রাস্ট মি। আর তাছাড়া আপনার আমার মাঝে কোনোদিনও কি কিছু হওয়ার ছিল নাকি? আমি জানি আপনার আমার সম্পর্কটা হলো জাস্ট নিয়তির কিছু অংশমাত্র, তাই বেশি ভাববেন না, চলুন বাড়ি যাই। এখানে ভালো লাগছে না। বলেই আর না দাঁড়িয়ে চলে গেল আদ্রিজা। আর অভ্র তাকিয়ে রইল আদ্রিজার যাওয়ার পানে। হয়তো সত্যি কিছু ঘটেনি, এছাড়া এটা তো ঠিক তার আর আদ্রিজার মাঝে কিছু সম্ভব নয়। কিন্তু অসম্ভব কিছু কি? যতই হোক আদ্রিজা তার বিয়ে করা বউ, আজ নয় কাল কিছু তো হবেই। এসব ভাবনার মাঝে হঠাৎই অভ্রের চোখ গেল সুইমিং পুলের পাশে পড়ে থাকা তার মোবাইলটার দিকে। অভ্র এগিয়ে গেল, তার মানে আদ্রিজাই ঠিক ছিল, কাল তারা সুইমিং পুলের পাশে বসেছিল। কিন্তু অভ্র বুঝচ্ছে না কাল রাতের কিছু মনে নেই কেন তার। অভ্র বেশি না ভেবে তার ফোনটা নিচ থেকে উঠালো, ফোনটা অন করতে যাবে এমন সময় পিছন থেকে ডেকে উঠল আদ্রিজা। বলল, অভ্র। আচমকা এমনটা হওয়াতে খানিকটা চমকে উঠল অভ্র। হাত থেকে মোবাইলটা পড়ে গেল সুইমিং পুলের ভিতর। আকস্মিক এমন কাণ্ডে আদ্রিজা দৌড়ে আসলো তোখতনাত। বিস্মিত কণ্ঠ নিয়ে বলল, এটা কি করলেন? ফোনটা ফেলে দিল না? ওরে অভ্র গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, ফেলে দিল মকই, পড়ে গেল তো, আর তোমার জন্যই তো পড়ে গেল। আমি কি করলাম?
তুমি কি করলে মানে আচমকা ডাক দিল বলেই না হাত ফসকে ফোনটা পড়ে গেল। এইডা কোনো কথা? এটাই কথা। আচ্ছা ঠিক আছে, আমার জন্যই যখন পড়েছে তখন আমি উঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। বলেই আশেপাশে তাকালো আদ্রিজা। যা দেখে বলল অভ্র, কোনো দরকার নেই তোমার উঠানোর, আর ফোনটা এমনিতেও পুরনো হয়ে গেছে, আমি নতুন আর একটা কিনে নেব। কিন্তু অভ্র, কোনো কিন্তু নয়, আমি সেদিনের হোটেলের সামনের সুইমিং পুলের পড়ে যাওয়ার কথা আজও ভুলিনি। তাই আমি চাই না আমরা আবার সুইমিং পুলের পানি খাই। আরে এমন কিছু হবে না, তোমায় বললাম না লাগবে না। আপনি দাঁড়ান, আমি একাই উঠিয়ে দিচ্ছি। তুমি কি একটা কথা একবার বললে বুঝো না? আরে ফোনটার ভিতর আপনার কত কিছু আছে, আপনার সিমও আমি নতুন উঠিয়ে নিব, তুমি চলো এখান থেকে। আপনি তো ভারী অদ্ভুত মানুষ, আমায় 2 মিনিট সময় দিন, আমি আনছি ফোনটা। তোমায় 1 সেকেন্ড সময়ও দিব না, চলো তুমি। বলেই আদ্রিজার হাত ধরে এগিয়ে যেতে লাগলো অভ্র। আর অভ্রের কাণ্ডে হতভম্ব হয়ে বলল আদ্রিজা, আপনি বুঝতে কেন পারছে না? সঙ্গে সঙ্গে হাঁটা থামিয়ে দিয়ে পিছন ঘুরে নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল অভ্র। হুশ, আর একটাও কথা নয়। অভ্রের কাণ্ডে থমকে গেল আদ্রিজা, তবে কিছু বলতে পারল না। অতঃপর নিজের ফোন আর লাবণ্যের মেসেজ না দেখেই চলে গেল অভ্র। কতদূর গিয়ে বলে উঠল অভ্র, তা তুমি কি বলার জন্য ডাকলে আমায়? ওরে আদ্রিজা বলল, শাশুড়ি মা ফোন করেছিল আমায়, বলল আপনার কাজ শেষ হলে সিলেটের ওখানে যেতে। আপনার কোনো কাজিনের নাকি বিয়ে? আদ্রিজার কথা শুনে অভ্র আর কিছু বলল না। চুপচাপ এগিয়ে যেতে লাগল সে আদ্রিজার হাত ধরে। গাড়িতে মুখ গোমরা করে বসে আছে আদ্রিজা। ফোনটার জন্য বড়ই আফসোস হচ্ছে তার। অভ্র এমন কেন করল এটাই বুঝল না আদ্রিজা। সত্যি কি ফোনটার প্রয়োজন নেই তার? ভারী অদ্ভুত মানুষ তো। আরে বাবা, একবার সুইমিং পুলের ভিতর পড়ে গেছিল বলে কি দ্বিতীয়বারও পড়ত নাকি? সত্যি আজগুবি সব চিন্তাভাবনা। অন্যদিকে অভ্র গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর আদ্রিজার দিকে তাকাচ্ছে। সে বুঝতে পেরেছে তখনকার বিষয়টা নিয়েই হয়তো মুখটা ভার করে আছে আদ্রিজা। অভ্রের কেন যেন ফোন উঠাতে একদমই ইচ্ছে করছিল না, কেন করছিল না তা সে নিজেও জানে না। তবে এটা তো ঠিক, ফোনটায় অনেক কিছুই ইম্পর্টেন্স জিনিসপত্র ছিল তার। তাহলে ওর মিলল না অভ্রের। অভ্র বেশি ভাবল না আর গাড়ি ড্রাইভ করতে থাকল চুপচাপ। হঠাৎই বলে উঠল সে, মুখ ভার করে আছো কেন? ওরে স্ট্রেট জবাব আদ্রিজার। মুখ ভার করে কেন থাকবো? ও বাবা ম্যাডাম, দেখি অনেক গরম হয়ে গেছে। অভ্রের কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে তাকালো আদ্রিজা অভ্রের দিকে। যা দেখে অভ্র হেসে বলল, তোমায় ভ্রুকোচকালে তো দারুণ লাগে। ফ্লার্ট করছেন আমার সাথে? আদ্রিজার কথা শুনে বিস্ময়কর কণ্ঠ নিয়ে বলল অভ্র, ফ্লার্ট করতে যাব কেন? আপনি বড্ড খারাপ অভ্র। যাহ বাবা, এখানে খারাপের কি করলাম? মোবাইলটা কেন উঠাতে দিল না আমায়? তুমি এখনো সেই মোবাইল নিয়ে পড়ে আছো? আচ্ছা ধরো আমি তোমায় মোবাইলটা উঠাতে দিতাম, তুমি আবার সেই পাইপ দিয়ে টেনে আমার মোবাইল উঠাতে যেতে।
কিন্তু পারতে না, তারপর আমায় বলতে হাতটা ধরতে, আমিও বাধ্য ছেলের মতো ধরতাম তোমার হাত। তারপর কি হতো, তুমি নিচের দিকে ঝুঁকে যেতে, তোমার ঝুঁকে যাওয়ার কারণে আমাকে ঝুঁকতে হতো, আর এভাবে ঝুঁকতে ঝুঁকতে তুমি আমি ধপাস। এটাই চাইছিলি তাই না তুমি? অভ্রের কথায় চরম অবাক হয়ে বলল আদ্রিজা। আপনি আগেই এত কিছু কেন ভাবছেন? এমনটা যে সত্যি ঘটত তারও বাকি গ্যারান্টি আছে। আর সেদিন তো আপনার আংটি ছিল, তাই চিকন পাইপ দিয়ে উঠিয়েছিলাম। পাইপটা ছোট ছিল বলে আমরা পড়ে গেছি। কিন্তু আজও চিকন পাইপ দিয়ে উঠাতাম, এটা কে বলল আপনায়? আমরা কিন্তু রুহুলদের বাগান বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি ব্ল্যাকবেরি, তাই এসব নিয়ে কথা না বলাই ভালো। এখন তো বলবেনই, যাই হোক আপনার ফোন গেছে আমার কি? বলেই জানালার দিকে মুখ ঘুরিয়ে চুপচাপ বসে রইল আদ্রিজা। আর আদ্রিজার কাণ্ডে অভ্র মুচকি হাসল। সত্যি এই মেয়ে যেন একটু বেশিই পাগল। অভ্র প্রশ্ন ছুড়ল আবার। বলল, এখন বলো কোথায় যাবে, ঢাকায় নাকি সিলেটে বিয়ে খেতে? অভ্রের কথা শুনে বিস্মিত গলায় বলল আদ্রিজা। সে তো আপনি জানেন, কিন্তু এই মুহূর্তে আমরা সিলেট কি করে যাব? জামাকাপড় তো কিছু আনিনি। ওহ, তাও ঠিক, তাহলে চলো আগে শপিং মলে যাওয়া যাক। বাড়ি গেলেই তো হয় শপিং লাগে নাকি? ওরে বিড়বিড় করে বলল অভ্র। বাড়ি যাই, আর তুমি সব ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক সেলোয়ার কামিজ, ব্ল্যাক চুড়িদারে ব্যাগ ভরে নেও। অভ্রের বিড়বিড়ানিটা ঠিক বুঝতে না পেরে বলল আদ্রিজা। আপনি কি কিছু বললেন অভ্র? না, কি বলবো? আসলে এখান থেকে বাড়ি দূরে, সিলেট কাছে আছে তাই আর কি। অভ্রের কথা শুনে শুধু এতটুকুই বলে আদ্রিজা, ওহ জি ম্যাডাম। অভ্রের এবারের কথা শুনে হেসে ফেলে আদ্রিজা। কতক্ষণ গাড়ি ড্রাইভ করেই অভ্র তার গাড়ি থামালো একটা বড় শপিং মলের সামনে। তারপর নিজের গাড়ির সিটবেল্টটা খুলতে খুলতে বলল সে, নামো। আদ্রিজাও শুনল অভ্রের কথা। তৎক্ষণাৎ নিজের সিটবেল্টটা খুলে নেমে পড়ল সে। তারপর অভ্র আদ্রিজা চলল একসাথে শপিং করার উদ্দেশ্যে। সাথে রাস্তার এক সাইডে রেখে গেল অভ্রের সাদা রঙের গাড়িটা। শপিং মলের চেঞ্জিং রুমের বাহিরে পেপার হাতে একটা সোফাতে বসে আছে অভ্র। আর তার সামনেই কতক্ষণ পর পর একটার পর একটা ড্রেস পরে বাহিরে আসছে আদ্রিজা। কিন্তু অভ্রের একটাও পছন্দ হচ্ছে না। কখনো লাল, কখনো সাদা, কখনো গ্রিন, কখনো ব্লু, নানা কালারের ড্রেস পরে সামনে আসছে আদ্রিজা। কিন্তু অভ্রের একটাও পছন্দ হচ্ছে না। পাক্কা 1 ঘন্টা যাবৎ শুধু আদ্রিজা চেঞ্জিং রুমে যাচ্ছে আর আসছে। এতে আদ্রিজা চরম বিরক্ত, কিন্তু তারপরও অভ্রের মুখের ওপর কিছুই বলতে পারছে না সে। হঠাৎই অভ্র নিজের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ব্ল্যাকবেরি, তোমার কি হয়েছে? আমাদের যেতে হবে তো। আদ্রিজা কোনো সাড়া শব্দ করল না। এতে বেশ হতাশ হল অভ্র। অভ্র বসা থেকে উঠে দাঁড়াল। এখানে আর বসে থাকতে ভালো লাগছে তার। এরই মাঝে সামনের চেঞ্জিং রুমের দরজা খুলে বের হল আদ্রিজা। ফট ফট কণ্ঠ নিয়ে সামনে এগিয়ে আসতে আসতে বলল সে, এটাই লাস্ট চয়েস, ভালো লাগলে লাগলো, না লাগলে নাই। বলেই এলোমেলো চুলে খয়েরি রঙের একটা সিল্কি শাড়ি পরে বের হলো আদ্রিজা। হুট করেই আদ্রিজার ভয়েস কানে আসতেই চোখ তুলে সামনে তাকালো অভ্র। খয়েরি শাড়ি, এলোমেলো চুল, মুখে হালকা সাজ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক।
চোখে কাজল বিহীন যেন অনেক বেশি সুন্দর লাগছে এখন আদ্রিজাকে। এতক্ষণ ঘরে আদ্রিজাকে যেমনভাবে দেখতে চেয়েছিল অভ্র, তেমন ভাবেই যেন সামনে এলো আদ্রিজা। পলকবিহীন তাকিয়ে রইল অভ্র আদ্রিজার মুখশ্রীর দিকে। অভ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এক পলক অভ্রের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে বলে উঠল আদ্রিজা, কথা বলছেন না কেন? এটা চলবে তো তবে শুনে রাখুন, এটা না চললেও আমি আর কিছু করতে পারবো না। এটা পড়েছি, এটাই কিনে দিবেন আর এটা পরেই আপনার সাথে যাব। বাপ রে বাপ, আমি বাপের জন্মে আজ পর্যন্ত এতবার জামাকাপড় পাল্টাইনি শপিং মলে এসে। আরে বাবা, একটা ড্রেস পরলেই তো এত ভালো লাগার আছে, অদ্ভুত তো। এই রকম নানা কিছু বক বক করে বলতে লাগলো আদ্রিজা। আর আদ্রিজার কাণ্ডে অভ্র এগিয়ে আসতে লাগলো আদ্রিজার দিকে। আদ্রিজার বকবকানিটা ঠিক এই মুহূর্তে মেনে নিতে পারছে না অভ্র। আদ্রিজা বক বক করছে, এখনো বক বক করছে। নিজের বকবকানিতে এতটাই বিভোর ছিল সে যে অভ্র যে তার দিকে এগিয়ে আসছে এটাই খেয়াল করেনি আদ্রিজা। অভ্রকে এখনো চুপচাপ থাকতে দেখে সামনের দিকে তাকালো আদ্রিজা। কিন্তু তার সামনে অভ্রকে না দেখে হতভাগ গলায় বলে উঠল সে, যা বাবা, উনি গেল কই? বলেই পিছন ঘুরতেই হকচকিয়ে উঠল আদ্রিজা। কারণ অভ্র তার পিছনেই ছিল। আদ্রিজা প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আপনি? আর কিছু বলার আগেই আদ্রিজার ঠোঁটে আঙুল দিল অভ্র। হুট করেই অভ্রের এমন কাণ্ডে হকচকিয়ে উঠল আদ্রিজা, সাথে বিস্মিত হলো খুব। আদ্রিজার রিয়েকশন দেখে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল অভ্র, হুস। এত কথা বলে না। জানো না, কিছু কিছু মুহূর্তের সময় বেশি বক বক করতে নেই। আদ্রিজা অবাক হল, চরম অবাক হল। এই অভ্র কোনো মুহূর্তের কথা বলছে এখন। আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্র, আর শোনো, তোমায় আর চেঞ্জ করতে হবে না। যেটা পরেছ সেটাতেই ভালো লাগছে, এটাই কিনে দিব আর এটা পরেই তুমি আমার সাথে যাবে। ঠিক আছে। বলেই আদ্রিজার ঠোঁট থেকে আঙুল সরিয়ে চলে গেল অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে, যেন অভ্র কি বলল আর অভ্র কি করল সব তার মাথার উপর দিয়ে গেল। অতঃপর আদ্রিজা অভ্র আর কতক্ষণ সময় নিয়ে নিজেদের জন্য কিছু শপিং করে বিল মিটিয়ে বেরিয়ে আসলো শপিং মলের ভিতর থেকে। আদ্রিজা খয়েরি রঙেরই শাড়ি পরে বেরিয়েছে এখন। আর এই শাড়ি পরেই যাবে সে সিলেট। তবে সিলেট যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চটা সেরে নিল অভ্র আর আদ্রিজা। পুনরায় গাড়ি ড্রাইভ করে এগিয়ে চলছে আদ্রিজা আর অভ্র। এই মুহূর্তে এদের মূল উদ্দেশ্য হলো সিলেট যাওয়া। হঠাৎই আদ্রিজা বলে উঠল, একটা কথা বলবো? ওরে অভ্র গাড়ি ড্রাইভ করতে করতে বলে উঠল। হুম, বলো। না, কিছু না। আরে বলো না। না, তেমন কিছু না, কিটির কথা মনে পড়ছিল, ও বাড়িতে একা আছে, আসলে আমি যে আমার কিটিটাকে মায়ের কাছে রেখে এসেছিলাম এটা ভুলে গেছিলাম। প্রতি ওরে শুধু এতটুকুই বলল অভ্র। ওহ, দুপুর পেরিয়ে বিকেল হবে হবে এমন।
রূপালী রোদ্দুরেরা চিকচিক করছিল গাছের পাতার কর্নার দিয়ে। আর সেই রোদ্দুরের ছোঁয়ার আড়াল দিয়েই সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্যে ঘেরা পথ পেরিয়ে এগিয়ে চলছিল অভ্র আর আদ্রিজা। মাত্রই সিলেটের চা বাগানের এই দিকটায় ঢুকেছে তারা। অভ্র সিলেটে অনেকবার আসলেও আদ্রিজার এই প্রথম। এর আগে কখনো সিলেটে আসা হয়নি তার। আদ্রিজাদের আত্মীয়দের মধ্যে তেমন কেউ সিলেট থাকে না। পলকবিহীন তাকিয়ে আছে আদ্রিজা বাহিরের প্রকৃতির দিকে। সবুজে ঘেরা চারপাশ, উঁচু উঁচু পাহাড়, সমতল জায়গা জুড়েই ঘিরে আছে সিলেটের চা বাগান। গাড়ির জানালার সাথে ভর দিয়ে বাহিরে তাকিয়ে আছে আদ্রিজা। চোখ যেন তার সরতেই চাইছে না। মন মাতাল করা শীতল বাতাস বইছে চারপাশে। বাতাসের তীব্র ছোঁয়ায় আদ্রিজার মাথার অবাধ্য চুলগুলো এলোমেলো ভাবে উড়ে চলছে আনমনে। আকাশপথ বেয়ে উড়ে চলছে এক ঝাঁকমুক্ত পাখি। আদ্রিজা দেখল তাদের, মুচকি হাসল আনমনে, তারপর নিমিষেই চোখ দুটো বন্ধ করে নিল আদ্রিজা। ফিল করতে লাগলো আশপাশের প্রকৃতি, পাখি ডাকছে, গাছের পাতা নড়ছে, এক মিষ্টি মাখা সুবাস ভেসে আছে নাকে, কিন্তু সুবাসটা আসলে কিসের এটাই বুঝছিল না সে। সিলেটের আঁকাবাঁকা পথ পেরিয়ে আর এক এক করে সিলেটের বিখ্যাত চা বাগানের গাছেদের পিছনে ফেলে এগিয়ে চলছিল অভ্র আর আদ্রিজা। কারো মুখেই কোনো কথা ছিল না তেমন, একদম চুপচাপ আর নিরিবিলি চারপাশ। বেশ কয়েক ঘন্টা পর অভ্রের গাড়ি এসে থামল এক বিশাল আলিশান বাড়ির সামনে। এটাই অভ্রের দাদুর বাড়ি। অভ্রের ছোটবেলা থেকেই এখানে আসা যাওয়া, যদিও পার্লামেন্টভাবে এখানে থাকা হয়নি কখনো। অভ্রের যখন 2 মাস বয়স তখন তারা এই বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। আর তখন থেকেই ওখানেই বসবাস তাদের। অভ্র আর বেশি ভাবল না, বাড়িটার দিকে তাকিয়ে বলল, ব্ল্যাকবেরি, আমরা চলে এসেছি, চলো যাই। ওরে কোনো সাড়া শব্দ করল না আদ্রিজা। যা দেখে অভ্র পাশ ফিরে তাকিয়ে বলল, কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? বলেই থেমে যায় অভ্র। কারণ আদ্রিজা ঘুমিয়ে পড়েছে, গাড়ির সিটে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে সে। অভ্র বুঝল না এই মেয়েটা ঘুমালো কখন, কতক্ষণ আগেও তো সজাগ ছিল। অভ্র আনমনায় তাকিয়ে রইল আদ্রিজার ঘুমন্ত মুখের দিকে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ব্ল্যাকবেরি, তোমার আমার সম্পর্কটা ঠিক কোনো দিকে যাচ্ছে বলো তো? আমি না সত্যি বুঝে উঠতে পারছি না তুমি আসলে আমার কি হও। বউ। আমি কি তোমায় কোনোদিন ভালোবাসতে পারবো না? সত্যি বলতে কি আমি সত্যি বুঝতে পারছি না কি চলছে আমার মাঝে। হুট করেই কেন তোমার কাছাকাছি যেতে ইচ্ছে হয় আমার। এটা কি ঠিক? আমি তো লাবণ্যকে ভালোবেসেছিলাম, কিন্তু ও কাছে না থাকার বা তোমায় বিয়ে করেছি, ওকে আর পাবো না এমনটা ভাবলেও আমার খারাপ লাগে না। কেন লাগে না বলো তো? বিয়ের প্রথম রাতে তো লেগেছিল, তাহলে এখন আর লাগে না কেন? আমার সাথে লাবণ্যের যোগাযোগ বন্ধটাও তো কমদিন হয়নি, তাহলে ওর শূন্যতা ফিল কেন করি না আমি? মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় কোনোদিন লাবণ্যকে ভালোই বাসিনি। আচ্ছা, যদি লাবণ্যকে ভালো না বাসি তাহলে কাকে ভালোবাসি আমি? নাকি আমি এখন পর্যন্ত কারো প্রেমেই পড়েনি? ধুর, মাথাটা বোধহয় গেছে, কি সব আবোল তাবোল বকছি আমি। আর কার সাথে বকছি যে কি না ঘুমিয়ে আছে? আমার কোনো কথাই যার কান অব্দি যাচ্ছে না।
অভ্র ভেবে পাচ্ছে না এখন কি করবে সে। আদ্রিজাকে ডাকবে নাকি? কিন্তু না ডাকলেও তো হচ্ছে না। অভ্র অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল আদ্রিজাকে ডাকবে। তাই করল, বেশি না ভেবে বলে উঠল অভ্র, ব্ল্যাকবেরি ওঠো জলদি, আমরা এসে পড়েছি কিন্তু। ওরে আদ্রিজার কোনো হেলদোলি পেল না অভ্র। যা দেখে অভ্র বুঝল এই মেয়ে গভীর ঘুমেই মগ্ন হয়েছে এখন। অভ্র আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইল এমন। আদ্রিজাকে ডাকতেও যেন মন চাইছে না তার। মেয়েটাকে শুরু থেকেই অন্যরকম লাগে অভ্রের। কেমন লাগে তা সে নিজেও জানে না। তবে খারাপ লাগে এতটুকু জানে অভ্র। নানান সব ভাবনায় মগ্ন ছিল অভ্র। এরই মাঝে নড়েচড়ে উঠল আদ্রিজা। চোখ খুলতেই সামনে অভ্রকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল সে, কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? ওরে স্বাভাবিক কণ্ঠতে বলে উঠল অভ্র। না, দেখছি তুমি কতক্ষণ এই থেমে যাওয়া গাড়িতে ঘুমিয়ে থাকতে পারো। থেমে যাওয়া গাড়ি মানে আমাদের গাড়িটা কি নষ্ট হয়ে গেছে? না, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু আপনার ঘুমের জন্য গাড়ির বাহিরে যেতে পারছি না। অভ্রের কথা শুনে ফট করেই ঘুম পাখি উড়ে গেল আদ্রিজার। ভরাট গলায় বলল সে, কি সত্যি আমরা চলে এসেছি? জি ম্যাডাম। ওই দেখুন, ওই যে সামনের বিশাল বাড়িটা দেখছেন, ওই বাড়িটার মাঝেই যাব আমরা। আদ্রিজা সামনে তাকালো, পরক্ষণেই বলল, আমায় ডাকবেন না? বলেই তৎক্ষণাৎ নিজেকে ঠিক করে গাড়ি থেকে নামতে নিল আদ্রিজা। যা দেখে অভ্র বলল, আরে আরে কোথায় যাচ্ছ, আমরা গাড়ি নিয়েই ভিতরে ঢুকবো, দাঁড়াও। বলেই নিজের ফোন খুঁজতে নিল অভ্র। পরক্ষণেই সেটা যে রুহুলদের সুইমিং পুলের ভিতর ফেলে এসেছে কথাটা মাথায় আসতেই বলে উঠল সে আদ্রিজাকে, তোমার ফোনটা দেও তো। অভ্রের কথা শুনে খানিকটা অবাক হয়ে বলল আদ্রিজা, আমার ফোন? হুম, আরুকে একটা ফোন করো, বলল বাড়ির সামনের বড় গেটটা খুলতে আমরা এসেছি। আদ্রিজা শুনল অভ্রের কথা। নিজের ফোনটা বের করে ডায়াল করল সে আরুর নাম্বারে। আরু ফোন তুললেই ফোনটা অভ্রকে দেয় আদ্রিজা। তারপর যা বলার অভ্রই বলে। আরুর সাথে কথা বলার 2 মিনিটের মাথাতেই অভ্রদের বাড়িতে ঢোকার কালো গেটটা খুলে গেল। গেট খুলতেই অভ্র সোজা গাড়ি নিয়ে ঢুকে পড়ল বাড়ির ভিতরে। বিশাল মাঠ সম্পন্ন ঘেরা এক আলিশান বাড়ি, যার চারদিকেই ঘিরে গাছপালা। আদ্রিজা পুরো জায়গাটার আশপাশে একবার চোখ বুলাল। অভ্রের দাদুরা যে এত বড় বাড়িতে থাকে এটা ভাবেনি আদ্রিজা। মাথায় ঘোমটা দিয়ে অভ্রের পাশ দিয়ে বাড়ির ভিতরে চুপচাপ দাঁড়িয়ে আছে আদ্রিজা। তার সামনেই ঘিরে আছে সবাই, অভ্রের 2 চাচা চাচি, আরু, অভ্রের বাবা মা, তুষার ভাইয়া সহ আরো 2টো মেয়ে, এছাড়াও আরো কিছু লোকজন। তবে এত লোকের ভিড়েও অভ্রের দাদা দাদি নেই এখানে। খানিকটা ঘাবড়ে আছে আদ্রিজা, না জানি অভ্রের দাদা দাদি তাকে দেখে কেমন রিয়েকশন দেয়। ওনারা তো আদ্রিজা অভ্রের বৌভাতের অনুষ্ঠানেও আসেনি। যদিও কি কারণে আসেনি তা জানে না আদ্রিজা। এরই মাঝে হাতে লাঠির খটখট শব্দ করে সিঁড়ি বেয়ে নিচে নামছিল অভ্রের দাদু। চলবে।